গান তোমরা অনেকে শুনেছো যারা ইংলিশ গান শুনো, প্যাসেঞ্জার ব্যান্ডের এবং ব্যাখ্যার গো। সেটা হচ্ছে গানটার মিনিং তোমাদের কাছে কেমন মনে হচ্ছে সেটা আমরা একটু শুনি। যখন মনে হচ্ছে যে আশা করছো একটা ড্রিম এক সময় পূরণ হবে, কিন্তু মনে হচ্ছে যে ড্রিমটা বা স্বপ্নটা খুব ধীরে ধীরে আসে এবং তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যা কিছুই আমরা টাচ করছি বা যা কিছু নিয়ে ভাবনা চিন্তা করছি সেটা কেমন জানি ধ্বংস হয়ে যাচ্ছে। যখন সবকিছু হারিয়ে ফেলি তখন মনে হচ্ছে যে সেটাই ভালো ছিল, অথবা সেটার জন্য একটা পেইন আমাদের মনের মধ্যে বা কষ্টটা আমাদের মনের মধ্যে থাকে। যেমন মনে হচ্ছে যাকে ছেড়ে দিচ্ছি তখনই তাকে বোঝা যাচ্ছে সবচেয়ে বেশি পছন্দ করি বা তাকে দেখতে পারি। সূর্যটা তখনই বেশি পছন্দ হয় বা ভালো লাগে যখন হচ্ছে তুষারপাত হচ্ছে বা ইত্যাদি। টোটাল সিনারিওটা হচ্ছে এরকম, গানটা বা যা কিছু, যে আমরা যা কিছু পাচ্ছি সবকিছুই হারিয়ে যাচ্ছে এবং এই হারিয়ে যাওয়ার কারণে আমাদের আসলে সান্ত্বনাটা, মনের মধ্যে কোনো সান্ত্বনাই পাচ্ছি না। এই যে সিনারিওটা বা এই যে ভাবটা আমরা যেটাকে বলি অবস্থা বা মুড, সেটা নিয়ে আজকের আলোচনা। যদিও আমাদের ছিল মেন্টাল স্টেট এক্সামিনেশন, আমরা একটু চেঞ্জ করছি আজকে। আমরা মূলত কথা বলবো এই হারিয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার কষ্ট থেকে যা কিছু সেটা নিয়ে, এবং সেটাই আসলে আমরা আলোচনা করছি ডিপ্রেশন নিয়ে। ডিপ্রেশন জিনিসটা কি আসলে? ডিপ্রেশন একটা নর্মাল ইমোশন অথবা রেসপন্স টু লস অর মিসফরচুন। যা কিছু আমাদের হারিয়ে গেল অথবা আমরা হারিয়ে ফেললাম অথবা একটা দুর্ভাগ্যের শিকার হলাম, এটার ফলে যে একটা নর্মাল ইমোশন অথবা রেসপন্স, আবেগ, আমাদের মানসিক যে একটা প্রতিক্রিয়া, সেটাই হচ্ছে ডিপ্রেশন। এই ডিপ্রেশনটা অ্যাবনর্মাল হবে বা ডিসঅর্ডার হবে কখন? যখন সেটা আউট অফ প্রপোর্শন হবে অথবা আনডিউলি প্রলংড হবে। আউট অফ প্রপোর্শন বলতে যতটুকু মন খারাপ হওয়ার কথা ছিল তার চেয়ে খুব বেশি যদি হয়, ভেঙে পড়ি, অথবা হচ্ছে আনডিউলি প্রলংড, অর্থাৎ যতদিন থাকার কথা স্বাভাবিক নিয়মে তার চেয়ে বেশি হয়। যেমন নিকট আত্মীয় কেউ মারা গেল, তখন স্বাভাবিকভাবেই আমাদের মনটা খারাপ থাকবে। সেটা আমরা সবাই জানি সময়ের সাথে সাথে ধীরে ধীরে সহ্য হয়ে আসে, অথবা আমরা সেটা আস্তে আস্তে মেনে নিতে পারি। কাউকে হারিয়ে ফেলার কষ্টটা কখনো যায় না, কিন্তু কষ্টের মাত্রাটা আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু এই বিষয়টা যদি একই নিয়মে বা একই মাত্রায় কন্টিনিউ হতে থাকে তাহলে সেটাকে আমরা বলছি আনডিউলি প্রলংড, এবং যদি যতটুকু হওয়ার কথা তার বেশি হয় তাকে বলছি আউট অফ প্রপোর্শন। তাহলে শব্দটা একই, ডিপ্রেশন, কিন্তু এটা কখনো নর্মাল আমাদের স্যাডনেস অথবা ডিপ্রেশনকে বোঝাচ্ছে, আবার কতক্ষণ এটা ডিসঅর্ডারকে বোঝাচ্ছে যখন সেটা আউট অফ প্রপোর্শন হচ্ছে, আনডিউলি প্রলংড হচ্ছে। এই বিষয়টাকে আমরা বলছি একটু বোঝার আগে, ইমোশনটা বোঝার আগে আমাদের একটু মনে রাখতে হবে মুডের বিষয়ে। ডিটেইলস আমরা আসলে মেন্টাল স্টেট এক্সামিনেশনের সময় বলবো। এখানে আমরা একটু মুডটা সম্পর্কে হালকা ধারণা নিই। সহজভাবে এটা হচ্ছে আমাদের একটা ভিতরের মনের অন্তর্গত অনুভূতি। যদি আমি বাংলাতে বলি, ভিতরে একটা অন্তর্গত অনুভূতি, আমার অন্তরের একটা অনুভূতি, যেটা আমি কিভাবে দুনিয়াটাকে দেখছি বা কোনো বিষয়কে আমি কিভাবে নিচ্ছি এবং তার সাথে রেসপন্স কিভাবে করছি, সেই বিষয়টাকে ইনফ্লুয়েন্স করে বা প্রভাবিত করে। এটা হবে একটা পারভাসিভ এবং সাস্টেইনড ফিলিং টোন। পারভাসিভ মানে হচ্ছে সব সময় থাকবে, সর্বব্যাপী থাকবে, সাস্টেইনড এটা চলতেই থাকবে। ধরা যাক এক মাস ধরে, গত এক মাস ধরে অথবা গত 2 সপ্তাহ ধরে আমার এটা থাকবে, যেটা আমি ভিতরে অনুভব করব এবং ইনফ্লুয়েন্স করবে আমার বিহেভিয়ার, আমার আচরণ এবং হচ্ছে পারসেপশন অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়াটাকে আমি কিভাবে দেখছি। একটা উদাহরণ যদি দিই, ধরা যাক আমার কোনো এক বন্ধু আমার সাথে একটা রসিকতা করলো, তখন এই মুহূর্তে আমার মুড বা মনের অবস্থাটা হচ্ছে
স্বাভাবিক, তখন আমি সেটাকে রসিকতা হিসেবে নিচ্ছি। কিন্তু এই রসিকতাটাই আবার হয়ে যাবে আমার বিরক্তির কারণ, যখন আমার মন বা মুড থাকবে হচ্ছে ইরিটেবল, অর্থাৎ বিরক্ত ভাব। তাহলে ডিপ্রেশন যেটা বলছি আমরা, সেটা এক ধরনের মুড, এবং এটাকে এক ধরনের মুড ডিসঅর্ডার বলি। সেটা হচ্ছে মনের একটা অন্তর্গত অনুভূতি, যেখানে আমাদের সবকিছু বিষণ্ণ থাকবে, ডাউন বলি অনেক সময়, এটাকে আমরা শব্দটা বলি ডাউন ফিল করে। এবং এটা আসছে কোথা থেকে? এটা মূলত কোন একটা লস অথবা মিসফরচুন থেকে আমার তৈরি হচ্ছে। এফেক্ট আমরা পরে বলি, এটা এখানে লাগবে না। তো আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি আজকে মূলত সেটা হচ্ছে ডিপ্রেসিভ ডিসঅর্ডার। যখন আমরা ডিসঅর্ডার আগে বলেছি, এবং এটা ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলতে আমরা কি কি বুঝি বা কেমন, সে বিষয়গুলোই আলোচনা করব আজকে। সংক্ষেপে একটু হিস্ট্রি বলি। এই ডিপ্রেশনের বিষয়গুলো মানে রিটেন বা সবসময় তো আমাদের মন খারাপের বিষয়টা সভ্যতার মানে মানব সভ্যতার শুরু থেকে ছিল, কিন্তু ডেসক্রিপশন হিসেবে আছে বিভিন্ন জায়গায়, যেমন ওল্ড টেস্টামেন্টে আছে। প্রথম যেটা হিপোক্রেট করার চেষ্টা করেছেন, মানে ডিসঅর্ডার হিসেবে বা রোগ হিসেবে বলার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে 400 বিসিতে। মেলানকোলিয়া এই শব্দটা হয়তো তোমরা কোথাও শুনতে পারো। মেলানকোলিয়া মানে হচ্ছে আগের দিনে চিন্তা করা হতো পিত্তরস, এগুলোর কারণে পিত্ত, কফ এবং শ্লেষা, এই তিনটা জিনিস আমাদের সমস্ত রোগের কারণ। তো সেখানে এই যে পিত্তরসটা, এটার অ্যাবনর্মালিটির কারণে হচ্ছে আমাদের বিষণ্ণতা বা মেলানকোলিয়া হয়। মেলান মানে হচ্ছে ব্ল্যাক, কোল মানে হচ্ছে বাইল। তো এখানেই প্রথম এটা ডেসক্রিপশন করা আছে, এবং এটা রোগের বর্ণনা হিসেবে উল্লেখ করা আছে, এবং তার নাম ছিল মেলানকোলিয়া। প্রথম যেটা আধুনিক সাইকিয়াট্রিতে বা আধুনিক হিসেবে আমরা ধরি, তখন এটাকে আমরা বলছি 1899-এ এমিল ক্রেপলিন প্রথম যেটা বলেন, যেটা হচ্ছে মেনিক ডিপ্রেসিভ সাইকোসিস। তখন একসাথে সবকিছুকে চিন্তা করা হতো, সাইকোসিস, নিউরোসিস এভাবে। তো এর মধ্যে একটা পার্ট করা হয়েছে মেনিক ডিপ্রেসিভ সাইকোসিস, যেটা ধীরে ধীরে বর্তমানে মুড ডিসঅর্ডার হিসেবে এসে আসলো। মুড ডিসঅর্ডার থেকে এখন আবার ভাগ করে আলাদা আলাদা ভাবে বাইপোলার 1 ডিসঅর্ডার এবং হচ্ছে ডিপ্রেশন বিষয়টাকে আলাদা ডিপ্রেসিভ ডিসঅর্ডার হিসেবে বলা হয়েছে। আচ্ছা, ডাব্লিউএইচও হিসেবে ডিপ্রেশনটা বলছে যে খুবই কমন, এবং এটা প্রায় 1.1 মিলিয়ন পিপলকে ডিপ্রেশনে। আচ্ছা, কেউ কথা বলছো? একটু অফ থাকো কিছুক্ষণ। এই এই কথা বলতেছে কি জানো, তোর মাইক অফ কর। আরে তুমি শুনো, তুমি আচ্ছা, ডিপ্রেশন হচ্ছে ডিসেবিলিটির একটা লিডিং কজ। এটা এখন সেকেন্ড লিডিং কজ অফ ডিসেবিলিটি, মানে মানুষের কর্মক্ষমতা নষ্ট করার, এটা হচ্ছে এখন বর্তমানে সেকেন্ড পার্টে আছে। এটি যে কোনো খুবই সহজেই ডায়াগনোসিস করা যায় এবং ট্রিটমেন্ট করা যায় প্রাইমারি কেয়ারে, যে কারণে তোমাদের উপর এটা জানাটা খুবই দরকার, তোমাদের জানাটা খুবই দরকার। কারণ মেজরিটি কেসে তোমরা ডিপ্রেশনটা নিজেরাই ম্যানেজ করতে পারবা, অর্থাৎ একজন এমবিবিএস ডক্টর ডিপ্রেশন ম্যানেজ করতে পারবে, এটা আমরা সবাই আশা করছি। বেশিরভাগ ক্ষেত্রে এপিডেমিওলজি যদি আমরা বলি, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে 35 থেকে 44 ইয়ার্স এর মধ্যে বেশি হয়, এবং এল্ডারলি পার্সন একটা বেশি হচ্ছে। কিন্তু বর্তমান ট্রেন্ড হিসেবে চিন্তা করলে কিশোর এবং উঠতি বয়সী যারা, তাদের মধ্যে এটার মাত্রাটা দিনে দিনে বেড়েই যাচ্ছে। ওভারঅল যদি সব মানুষকে আমরা ধরি জেনারেল পপুলেশন, তাহলে 5% এটার রেট হচ্ছে 5%। এবং যে কোনো ক্রনিক্যালি ইল পেশেন্ট যদি হয়, যেমন ক্যান্সার আক্রান্ত রোগী, অ্যাসিলি, রিউমেটয়েড আর্থ্রাইটিস বা এই ধরনের ক্রনিক যে ডিজিজ গুলো, এর 10 to 20% অন অ্যান এভারেজ সবাই ডিপ্রেশনে ভোগেন। যেটা এটা বলা হচ্ছে ফিমেলদের মধ্যে বেশি 1:2 হিসেবে, এবং বাকি প্রিভিলেন্স গুলো আসলে মনে রাখার দরকার নেই, আমরা এটি স্কিপ করছি। এখন আমরা আসি কেন হয়, কেন আমরা ডিপ্রেশনে ভুগি। প্রথমে আমরা বললাম যে কোনো কিছুই লস বা মিসফরচুন থেকে আমাদের এটা শুরু হয়, কিন্তু যখনই
আমরা সায়েন্টিফিক্যালি বলবো অথবা একজন ডক্টর হিসেবে চিন্তা করব, তখন আমরা কিছু ডেফিনিট প্যাথোলজি বা ইটিওলজির দিকে আমাদের নজরটা দিতে হবে। আমরা আগে বলেছিলাম বায়ো সাইকোসোশ্যাল অ্যাপ্রোচ। আমাদের সাইকিয়াট্রি মানে হচ্ছে বায়ো সাইকোসোশ্যাল অ্যাপ্রোচ। এখানে আমাদের কিছু বায়োলজিক্যাল কজ থাকবে, সাইকোলজিক্যাল কজ থাকবে এবং কিছু সোশ্যাল কজ থাকবে। ডিপ্রেশনের ক্ষেত্রে বায়োলজিক্যাল কজ গুলো কি হতে পারে? একটা বলছে যে জেনেটিক ফ্যাক্টরস, যেমন পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, বায়োকেমিক্যাল, আমরা যেটা বলছি মনোয়ামান হাইপোথিসিস, অর্থাৎ নিউরোট্রান্সমিটার গুলোর সমস্যা, যেমন সেরোটোনিন, নরএড্রেনালিন, ডোপামিন। সেরোটোনিন সাধারণত কমে যায়, যে কারণে এটাতে ডিপ্রেশনটা হচ্ছে। অল্টারেশন ইন রিসেপ্টরস, যে রিসেপ্টরস গুলো সেরোটোনিন কে সেরোটোনিন নিয়ে কাজ করে, সেগুলোর রিসেপ্টরের প্রবলেম হওয়া। কিছু নিউরোএন্ডোক্রাইন প্রবলেমে হতে পারে, যেমন হচ্ছে আমরা জানি হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমে হতে পারে। কর্টিকোস্টেরয়েড বেড়ে গেলে, কমে গেলে তখন এটা হতে পারে, যেগুলো আলটিমেটলি আমাদের হাইপোথ্যালামাসকে ইনফ্লুয়েন্স করছে বা হাইপোথ্যালামাসকে ইনভলভ করে। যখন আমরা কিছু স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি এখানে থাকতে পারে যেটা আমরা পাই, তবে এগুলো সবগুলো হাইপোথেটিক্যাল লেভেলের কথা। যে হচ্ছে সিটি স্ক্যান বা এমআরআই দেখা যাচ্ছে লেটারাল ভেন্ট্রিকলস গুলো এনলার্জ হয়, হিপোক্যাম্পাল ভলিউম ডিক্রিজ করে। মেইন যে বিষয়টা একটু বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিক্রিজ গ্রে ম্যাটার ভলিউম অফ সাব জেনুয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স। এই বিষয়টা একটু বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। একইভাবে প্যাট সিটি স্ক্যান করলে তখন দেখা যাচ্ছে সেরিব্রাল ব্লাড ফ্লো এবং মেটাবলিজমটা অল্টারেশন হয় বিভিন্ন জায়গায়, প্রিফ্রন্টাল কর্টেক্স, অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স, অ্যামিগডালা, থ্যালামাস, কর্টেক নিউক্লিয়াস। এটা হচ্ছে ডিপ্রেশনের বায়োলজিক্যাল বেসিস অথবা বায়োলজিক্যাল কজ। আমরা এখন আসি সাইকোলজিক্যাল কজ কি হতে পারে। সাইকোলজিক্যাল কজের মধ্যে আমাদের অনেকগুলো ধারা বা আমাদের অনেকগুলো ফরম্যাট আছে, যেখানে আমরা বলি সাইকোঅ্যানালাইটিক, সাইকোডাইনামিক, এই ধরনের অনেকগুলো কগনিটিভ থিওরি, বিভিন্ন থিওরি আছে। তার মধ্যে সাইকোঅ্যানালাইটিক থিওরিটা একটু বেশি ডিপ্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য। সেখানে আমরা বললাম আগে যে লস হবে যে কোনো ভাবে, হতে পারে লস বাই ডেথ, আমরা যে শোকগ্রস্ত হই, মর্নিং করি, সেটা লস অফ লাভ অবজেক্টস, যেটা হচ্ছে যে কোনো বিষয়, সেটা ব্যক্তি হতে পারে, সেটা প্রিয় বস্তু হতে পারে। ইভেন এমনও হতে পারে যে ইন প্র্যাকটিক্যাল আসলে তেমন কিছু লস হয়নি, কিন্তু আমরা ধরে নিচ্ছি বা আমার মনে হচ্ছে যে লস হয়েছে। এটাকে আমরা বলি অনেকটা ফিলোসফিক্যাল অথবা সাইকোলজিক্যাল অ্যাবস্ট্রাকশন, যেটা অ্যাকচুয়ালি কোনো লস না, কিন্তু আমার ফিলিংসটা হচ্ছে লস। তাহলে এই জায়গাটা কিন্তু ডিপ্রেশন হতে পারে। যেমন ছেলে দেশের বাইরে চলে গেল, তখন মা হচ্ছে তার মনে হচ্ছে সবই শেষ, তার কোনো কাজের মানে আর আগ্রহ, উদ্যম, উৎসাহ নেই, দুনিয়াটা খালি, হয়তো একমাত্র সন্তান। তাহলে এখানে ছেলেটা কিন্তু মারা যায়নি অথবা ছেলেটাকে সে হারিয়ে ফেলেনি, কিন্তু ফিলিংসটা হচ্ছে যে তার কাছ থেকে হারিয়ে গেল। তাহলে এই বিষয়টাকে আমরা বলছি লস অফ সাম অ্যাবস্ট্রাকশন, নট অ্যাকচুয়াল লস। একইভাবে হতে পারে লার্নড হেল্পলেসনেস, যখন আমার মনে হতে পারে যে আমার আসলে আর কোনো আশা নেই বা আমার কোনো আর সুবিধা নেই, আমার সহায় সম্বল নেই, যে কোনো কারণেই, সেটা যখন আমরা নিজেদের কাছে ধারণা করে নিই, তখন কিন্তু আমার ডিপ্রেশনের বিষয়টা হতে পারে। কগনিটিভ থিওরিজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ডিপ্রেশনের যত থিওরি আছে সেটাই। এখানে আসে হচ্ছে পেসিমিস্টিক থট অথবা ডিপ্রেসিভ কগনিশনস, যেমন নেগেটিভ ভিউজ অফ সেলফ, দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ফিউচার। আমাকে দিয়ে কিছু হবে না, আমার জীবনে সব খারাপ ঘটে, আমি সবসময় দুর্ভাগ্যের শিকার হই, আমাকে কেউ বুঝে না অথবা আমাকে কেউ পছন্দ করে না। এই যে বিষয়টা, এটা হচ্ছে নেগেটিভ ভিউজ অফ সেলফ। এটা হতে পারে ওয়ার্ল্ড সম্পর্কে, দুনিয়ায় আসলে ভালো মানুষের কোনো দাম নেই, কেউ মনে হয় ভালো মানুষকে পছন্দ করে না, বা ইত্যাদি ইত্যাদি। এবং নেগেটিভ ভিউজ অ্যাবাউট ফিউচার, ফিউচার কি হতে পারে, যে আমার কোনো আশা ভরসা নেই, আমি যাই চেষ্টা করি না কেন আমি আসলে পাস করতে পারবো না, আমি হয়তো ভালো কিছু করতে পারবো না। এই যে বিষয়গুলা, এগুলো হচ্ছে আমাদের বলি নেগেটিভ ভিউজ অফ দ্য ফিউচার। ডিপ্রেশনে আমরা যখন সাইকোলজিক্যাল সাইকোথেরাপি বা কাউন্সেলিং যেগুলো আমরা বলি, সেখানে মূলত আমরা এই কগনিটিভ থিওরিজ গুলাই ব্যবহার হয় এবং এইগুলাই ঠিক করার বিষয়টা আমাদের সবচেয়ে বেশি চেষ্টা থাকে। মূলত নেগেটিভ ভিউজ অফ সেলফ, নেগেটিভ ভিউজ অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড নেগেটিভ ভিউজ অ্যাবাউট দ্য ফিউচার।
কিছু কিছু কগনিটিভ ডিস্টরশন হয়, যেটাকে আমরা বলছি নেগেটিভ অটোমেটিক থট, এক ধরনের, অর্থাৎ স্বয়ংক্রিয় নেতিবাচক চিন্তা। যেমন হতে পারে আরবিট্রারি ইনফারেন্স। আরবিট্রারি ইনফারেন্স বলতে, আচ্ছা প্রথমে সিলেক্টিভ অ্যাবস্ট্রাকশনটা বলি। সিলেক্টিভ অ্যাবস্ট্রাকশন হচ্ছে আমার জীবনে বা একজন আমার সম্পর্কে অনেক কথা বললো, কিছু ভালো কথা বললো, কিছু খারাপ কথাই বললো, আমি শুধু সেখান থেকে আমার সম্পর্কে যে নেগেটিভ কথাবার্তা সেটাই বেছে বেছে নিয়ে নিলাম। এটাকে আমরা বলছি সিলেক্টিভ অ্যাবস্ট্রাকশন। গবেষণার ক্ষেত্রে এটাকে বলা হয় চেরি পিকিং। আমার জন্য যে তথ্যগুলো দরকার, আমার যে তথ্যগুলো কাজে আসবে আমার মতবাদ প্রতিষ্ঠা করার জন্য, সেখান থেকে শুধু ওই জিনিসগুলো তুলে নেওয়া, এটাকে চেরি পিকিং বলে। এটা যখন কগনিটিভ ক্ষেত্রে ঘটে তখন সেটাকে আমরা বলছি সিলেক্টিভ অ্যাবস্ট্রাকশন। বেছে বেছে শুধু নেগেটিভ বিষয়গুলো বের করে নেওয়া। ওভার জেনারেলাইজেশন জিনিসটা হচ্ছে সামান্য একটা ঘটনা ঘটলো সেটাকে দিয়েই আমার সবকিছুকে ব্যাখ্যা করা। যেমন ধরা যাক, মা আজকে বকা দিল, মনে হচ্ছে যে আমাকে আমার মা কখনোই পছন্দ করেনি, ছোটবেলা থেকে এই পর্যন্ত অবহেলা করে আসছে, এইভাবে চিন্তা করা। এটাকে আমরা বলছি ওভার জেনারেলাইজেশন। আরবিট্রারি ইনফারেন্স কি? আরবিট্রারি ইনফারেন্স হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটছে তার মধ্যে থেকে আমি অন্য এক ধরনের সামারি নিজের ইচ্ছা মতো করে নিলাম। যেমন ধরা যাক, বিয়ের অনুষ্ঠানে আমি গেলাম, হয়তো সবাই কথাবার্তা বলছে, আমি এক কোনায় বসে আছি, হঠাৎ করে আমার মনে হলো যে এখানে কেউ আমাকে পছন্দ করে না। অর্থাৎ এক কথায় বলা যায় অন্যভাবে যে বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাতের মতো অনেকটাই, যে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আমি একটা সামারি টেনে বসলাম, এবং সেটা অবশ্যই নেগেটিভ হবে। তাহলে সেটা হচ্ছে আরবিট্রারি ইনফারেন্স। পার্সোনালাইজেশন কি হতে পারে? আমাদের বা তোমাদের অনেকেরই এই অভিজ্ঞতাটা হতে পারে। যেমন একজন বন্ধু এসে আমাকে বলছে যে আরেকজন বন্ধু সম্পর্কে সে এই খারাপ কাজ করেছে, এই তার এটা এটা খারাপ, সে এরকম তার বিষয়ে বিভিন্ন বদনাম বলা হচ্ছে। তখন আমি ধরে নিলাম যে আসলে ও আমাকেই উদ্দেশ্য করে বলছে, ব্যবহার করছে আরেকটা বন্ধুর নাম। তাহলে এটা এক ধরনের পার্সোনালাইজেশন হতে পারে। বিষয়গুলো সবই অনেকটা নর্মাল হতে পারে, আসলে তাই ঘটতে পারে, অথবা অনেক সময় হচ্ছে এটা নেগেটিভ ইউজ অথবা কগনিটিভ ডিস্টরশন হিসেবে হতে পারে। তো সেটা আমরা কিভাবে ক্লারিফাই করব পরে বলবো। তো এইটাকে আমরা বলছি পার্সোনালাইজেশন, অর্থাৎ সবকিছু নিজের উপর টেনে নেওয়া। কে কি বলছে বা যা কিছু বলছে সব যেন আমাকে উদ্দেশ্য করে বলছে, আমাকে নিয়েই বলছে, এবং এটা নেগেটিভ ভাবেই বলছে। তাহলে এইটা হচ্ছে কগনিটিভ ডিস্টরশন। ডিপ্রেশনে এই বিষয়গুলো ঘটে থাকে। এখন আসা যাক সোশ্যাল কজ কি। সোশ্যাল কজ, বা আমরা এটাকে বলি সাইকোসোশ্যাল, কারণ এখানে কিছু সাইকোলজিক্যাল বিষয় একসাথে যুক্ত থাকে। যেমন লাইফ ইভেন্টস, বিভিন্ন লাইফ ইভেন্টস হতে পারে প্যারেন্টাল ডিপ্রাইভেশন, রিলেশনশিপ উইথ দ্য প্যারেন্টস, প্যারেন্টস এর সাথে ভালো সম্পর্ক না থাকা, রিসেন্ট কোনো লাইফ ইভেন্টস, ভালনারেবিলিটি ফ্যাক্টরস, আগে থেকেই যদি আমার অ্যাংজাইটি প্রোন, ডিপ্রেসিভ প্রোন একটা পার্সোনালিটি প্যাটার্ন থাকে, ইফেক্টস অফ ফিজিক্যাল ইলনেস, যেমন ওই যে বললাম আগেই ক্রনিক কোনো কন্ডিশন, ডেবিলিটেটিং ডিসঅর্ডার হলো, তখন এটার একটা ফিজিক্যাল ইলনেসের ইফেক্ট হিসেবে এটা হতে পারে। এনভায়রনমেন্টাল স্ট্রেসেস, যেমন তোমরা কিছুদিন আগে প্রপ পরীক্ষা দিয়ে এসেছো, তো প্রপ পরীক্ষার সময় যে স্ট্রেসটা ছিল এটাও অনেককে হয়তো ডিপ্রেশনে ফেলতে পারতো। অনেকে মানে ডিপ্রেশনের বিষয়টাকে কভার করে আসতে পেরেছো, তাই ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগনি, কিন্তু কেউ কেউ হয়তো সেখানে ডিপ্রেসিভ স্টেজে ছিল এবং ডিপ্রেশনে ভুগেছিল। আরো কিছু ঘটনা থাকতে পারে, যেমন ফ্যামিলিয়াল ওল্ড মেরিটাল ডিসকর্ড ইত্যাদি। এগুলোকে আমরা বলছি সাইকোসোশ্যাল। সোশ্যাল বলতে পারিপার্শ্বিক মানুষের কারণে আমার জীবনটা বা আমার ক্ষেত্রে ডিপ্রেশনটা তৈরি হওয়া। তো বেসিক এটিওলজি এটাই, বায়ো সাইকোসোশ্যাল আমরা বললাম, বায়োলজিক্যাল কজ, কিছু সাইকোলজিক্যাল কজ এবং সোশ্যাল কজ। তবে মনে রাখতে হবে কোন সিঙ্গেল কজে কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ঘটে না বা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হয় না। এটা আসলে এক ধরনের সমন্বিত বা কম্প্রিহেন্সিভ ওয়েতে বিষয়টা ঘটে। অর্থাৎ সাইকোলজিক্যাল কজ হোক, সোশ্যাল কজ হোক, যাই হোক, আলটিমেটলি সেটা বায়োলজিক্যাল ফ্যাক্টর দিয়ে আমাদেরকে এফেক্ট করতে হবে। তো এইটা হচ্ছে নিউরোবায়োলজিক্যাল মডেল অফ প্যাথোফিজিওলজি অফ মেজর ডিপ্রেশন। নিউরোবায়োলজিক্যাল মডেল বলা হচ্ছে এটাকে। যেমন ধরা যাক অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপেরিয়েন্স আছে, এর সাথে কিছু কারেন্ট স্ট্রেস, কিছু জেনেটিক ফ্যাক্টরস থাকতে পারে, পাস্ট ডিপ্রেসিভ এপিসোড থাকতে পারে, এগুলো সবগুলোই আলটিমেটলি কি করছে, এইচপিএসসি ফাংশনকে হ্যাম্পার করছে, যে কারণে হচ্ছে কর্টিসলের মাধ্যমে এটা
নরএড্রিনালিন ফাংশনকে ডিক্রিজ করছে, সেরোটোনিন ফাংশনকে ডিক্রিজ করছে। আলটিমেটলি এটা প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপোক্যাম্পাসে গিয়ে কাজ করছে এবং সেই জায়গায় আমাদের ডিপ্রেসিভ সিনড্রোম গুলো দেখা দিচ্ছে। এই কারণেই অনেকে অ্যান্টি ডিপ্রেসেন্ট আমরা যখন অ্যাডভাইস করি, আমরা যখন বলি যে অ্যান্টি ডিপ্রেসেন্ট নিতে হবে বা যা কিছু, অনেকে মনে করে যে কাউন্সেলিং দিয়েই সবকিছু সমাধান করেন অথবা হচ্ছে যে আমরা ওষুধ নিব না। আমাদের মনে রাখতে হবে কিছু কিছু স্টেটে আসলে এমন অবস্থা হয় যখন হচ্ছে বায়োলজিক্যাল আলটিমেট কাজটা তো হচ্ছে বায়োলজিক্যাল ফাংশনের মাধ্যমেই, সেরোটোনিন এবং নরএড্রিনালিন এই ফাংশনগুলো কমার মাধ্যমেই। তো সেখানে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে মেডিকেশন ছাড়া পথ থাকে না, বা মেডিকেশন ছাড়া চিকিৎসা করার উপায়টা হয় না, বা তেমন কোনো ইমপ্রুভমেন্ট হয় না। এর পিছনে এই নিউরোবায়োলজিক্যাল মডেলটাই আসলে আমাদেরকে মনে রাখতে হবে। অন্যান্য জেনারেল মেডিকেল কন্ডিশন, কিছু কিছু জেনারেল মেডিকেল কন্ডিশন আছে যেগুলো আমাদের ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায় বা ইফেক্ট হিসেবে, এগুলোর ইফেক্ট হিসেবে ডিপ্রেশন হয়। অনেকগুলো হতে পারে, তোমরা কিছু জিনিস সহজে মনে রাখতে পারো, এগুলো পরীক্ষার হিসেবে দরকার বা ভাইবা বলো রিটেনে বলো আসে আর কি। যেমন হচ্ছে কি কি কন্ডিশন হতে পারে, এক কথায় মনে রাখলে যে ক্রনিক যে কোনো ডেবিলিটেটিং ডিসঅর্ডার, এটাই আমরা মনে রাখবো। এর মধ্যে হতে পারে স্ট্রোক, ইসকেমিক হার্ট ডিজিজ, রিউমেটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস মেলিটাস, এগুলো। আর একটা জিনিস সেখানে মনে রাখতে হবে, যেমন ইনফেকশন, ইনফেকশনের কারণে কিন্তু ডিপ্রেশন হয়, যেমন পোস্ট এনকেফালাইটিক ডিপ্রেশন হয়। ইনফ্লুয়েঞ্জা হোক, ভাইরাল হেপাটাইটিস হোক, অথবা যে কোনো কারণে আমাদের যদি এনকেফালাইটিস হয়, তখন এটা হচ্ছে যে পোস্ট এনকেফালাইটিক ডিপ্রেশন হতে পারে। এগুলো হচ্ছে জেনারেল কিছু মেডিকেল কন্ডিশন যেগুলোর কারণে বা ইফেক্টে আসলে আমাদের কি হয়, ডিপ্রেশন হতে পারে। ডিউ টু কিছু ড্রাগস আমরা ব্যবহার করলে অনেক মেডিকেশন থেকেও কিন্তু ডিপ্রেশন হতে পারে। যেমন রিজারপিন, মিথাইলডোপা, বিটা ব্লকার্স, স্টেরয়েড, এগুলোর জন্য হতে পারে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাবিউসিভ ড্রাগস অথবা সাবস্টেন্স। কিছু কিছু সাবস্টেন্স বা অ্যাবিউসিভ ড্রাগ আমরা বলি, যেমন নেশা জাতীয় জিনিস, যেটা আমরা মন ভালো রাখার জন্য অনেকে নেই এবং মনে করে যে এটাতে মন ভালো থাকে, কিন্তু আলটিমেটলি ইন দ্য লং রান দেখা যায় যে এগুলো আসলে ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। যেমন হচ্ছে অ্যালকোহল সবচেয়ে কমন। ক্যানাবিসের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা যখন নেওয়া হবে, মারিজুয়ানা বা আমরা গাঁজা, এটা যখন যে মুডে নেওয়া হবে সেই মুডটাকে আসলে অনেক বেশি ফ্লাকচুয়েট করে, অনেক বাড়িয়ে তোলে। তো কেউ যখন ডিপ্রেসড অবস্থায় ক্যানাবিস নেয়, তখন তার ডিপ্রেশনটা দেখা যাবে যে অনেক গুণ বেড়ে গেছে। এবং এটার একটা আছে যে ক্যানাবিস ইনডিউসড সাইকোসিসও হয় বিভিন্ন বিষয়। তো যাই হোক, এখানে মূলত আমাদের মনে রাখতে হবে অ্যালকোহল, ক্যানাবিস, অপিয়েটস যেগুলো আমরা করতে পারি, এবং অনেক সময় বেনজোডাইজেপিন আমাদের ডিপ্রেশন করতে পারে। উইথড্রল ইফেক্ট হিসেবেও এগুলো অনেক সময় ডিপ্রেশন করে। এখন আমরা একটু অন্য বিষয়ে চলে যাই, ইটিওলজি শেষ করে আমরা একটু ক্লাসিফিকেশনের দিকে যাই। ক্লাসিফিকেশনে যাওয়ার আগে এই বিষয়টা তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে পোস্টপার্টাম ব্লু এবং পোস্টপার্টাম ডিপ্রেশন। খুবই কমন এবং খুব প্রায় সময় শুনতে পাবে, এবং খুব বেশি নিজেদের মধ্যেও দেখতে পাবে, আত্মীয় স্বজন বা অন্যান্য এদের মধ্যে দেখতে পাবে। এটা গাইনিত ইম্পর্টেন্ট, গাইনোকোলজিক্যাল ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, এবং রেটটা অনেক এখন দিনে দিনে বাড়ছে আর কি। তো পোস্টপার্টাম ব্লু এবং পোস্টপার্টাম ডিপ্রেশন বিষয়টা কি? পোস্টপার্টাম ব্লু মানে হচ্ছে আসলে এক ধরনের মন খারাপ, আমরা যদি বলি ডিসফোরিয়া, অর্থাৎ সবকিছুই মোটামুটি হচ্ছে কিন্তু মনের মধ্যে একটা অশান্তি, অস্থিরতা, ভালো না লাগা। ধরা যাক গানও শুনছি, পড়াও পড়ছি, সবকিছুই হচ্ছে, কিন্তু মনের মধ্যে শান্তিটা নেই, তাহলে সেটা হচ্ছে ব্লু। আর এটা যখন পোস্টপার্টাম পিরিয়ডে হয়, অর্থাৎ বাচ্চা ডেলিভারির পরে হয়, তখন এটাকে আমরা বলছি পোস্টপার্টাম ব্লু। কিন্তু ডিপ্রেশন যখন বলবো, তখন সেটা ডিপ্রেশনে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করবে, এবং এটাও অনসেট হচ্ছে আমাদের বাচ্চার ডেলিভারির পরে। তো পোস্টপার্টাম ব্লুটা দেখা যাচ্ছে 8% প্রিভিলেন্স, আর পোস্টপার্টাম ডিপ্রেশন হচ্ছে 10 to 15%। অনসেট হচ্ছে, অর্থাৎ শুরু হয় কখন, পোস্টপার্টাম ব্লুটা জাস্ট আফটার ডেলিভারি। আর পোস্টপার্টাম ডিপ্রেশনটা সাধারণত উইদিন 1 মান্থের মধ্যে, ডেলিভারির 1 মান্থের মধ্যে শুরু হয়, অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে। পোস্টপার্টাম ব্লুটা সাধারণত শর্ট টার্ম
এটা অন্যদের সহায়তায় অথবা নিজের চেষ্টায় অনেক কিছু আস্তে আস্তে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। আর যখন ডিপ্রেশন হয় সেটা আসলে লং টার্ম হয়। সিভিয়ারিটি স্বাভাবিকভাবে পোস্টপার্টাম ব্লুর হচ্ছে মাইল্ড, কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশনে হচ্ছে মডারেট টু সিভিয়ার হতে পারে। এত সিভিয়ার হতে পারে যে বাচ্চাকে মেরে ফেলা, যেটাকে আমরা বলি ইনফ্যান্টিসাইড, অথবা হতে পারে সুইসাইড। এই বিষয়গুলো এখানে কিন্তু ঘটতে পারে, যে কারণে পোস্টপার্টাম ডিপ্রেশন খুবই কমন, মানে খুবই ইম্পর্টেন্ট আমাদের ম্যানেজমেন্টের জন্য। আর আমরা যেমন অনেক সময় পত্রপত্রিকায় দেখতে পাই বাচ্চাকে মেরে ফেলে তারপর মায়ের আত্মহত্যার চেষ্টা অথবা মায়ের আত্মহত্যা, এটা একটা মেজরিটি কজ থাকেই হচ্ছে আসলে পোস্টপার্টাম ডিপ্রেশন। এমনিতেই আমরা ডিপ্রেশন বলি, তার চেয়ে হচ্ছে যখন পোস্টপার্টাম ক্ষেত্রে হয় তখন হচ্ছে এটাকে আমরা বলছি পোস্টপার্টাম ডিপ্রেশন। আর এখানে স্পেশাল কিছু ফিচার থাকে, যেটা হচ্ছে অ্যানহেডোনিয়া, মানে কোনো কাজ করতে ইচ্ছে না করা, কোনো কিছু ভালো না লাগা, এবং ডেফিনেটলি নেগেটিভ থটস। আর পোস্টপার্টাম ডিপ্রেশনের সময় আগে, পোস্টপার্টাম ডিপ্রেশনের আগের হিস্ট্রি থাকে, আগের বার ডেলিভারির সময় এটা হয়েছিল বাচ্চার ডেলিভারির সময় এটা ছিল, অথবা হচ্ছে যে বাচ্চা গর্ভকালীন আসা অবস্থায় ডিপ্রেশনের কিছু ফিচার থাকতে পারে, এটাকে আমরা বলছি অ্যান্টিনেটাল ডিপ্রেশন। আচ্ছা, এখন আমরা আসি ক্লাসিফিকেশন অফ ডিপ্রেসিভ। ডিপ্রেশন বলতে আমরা মূলত, বা তোমাদের যেটা ধারণা থাকে মূলত, সেটা হচ্ছে আসলে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারটা নিয়ে। আর আমরা কথাবার্তা যখন আলোচনা সভা সেমিনারে যা কিছুই বলি, মূলত আসলে আলোচনা করি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার নিয়ে। তবে এর বাইরেও অনেকগুলো ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আমরা সাইকিয়াট্রিস্ট আসলে ফলো করি আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের যে ক্লাসিফিকেশন সেটা দিয়ে। এটার নাম হচ্ছে ডিএসএম, ডায়াগনস্টিক এন্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল ফর মেন্টাল ডিসঅর্ডার। এখানে ভাগ করা হচ্ছে ডিপ্রেসিভ ডিসঅর্ডারকে ডিসরাপটিভ মুড ডিসরেগুলেশন ডিসঅর্ডার, বাচ্চাদের ক্ষেত্রে হয়। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, যেটা নিয়ে আমরা আলোচনা করব। পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, যখন ডিপ্রেশনের বিষয়গুলো বাচ্চাদের ক্ষেত্রে 1 বছরের বেশি টানা থাকে, অথবা অ্যাডাল্টের ক্ষেত্রে 2 বছরের বেশি বা 2 বছর বা তার বেশি সময় ধরে থাকে, তখন এটাকে আমরা বলছি পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এটার আরেকটা নাম হচ্ছে ডিসথাইমিয়া। প্রিমেনস্ট্রুয়াল ডিসফরিক ডিসঅর্ডার, বিশেষ করে আর্লি অ্যাডোলেসেন্ট এইজের মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়, যখন মেনস্ট্রুয়েশনের আগে 2 সপ্তাহ ধরে এই সময়টা শুরু হতে পারে, এবং এ হয়তো মেনস্ট্রুয়েশনের পরও 2 সপ্তাহ ধরে খুবই ডিসফরিক একটা অবস্থা থাকে, ডিপ্রেসিভ একটা এপিসোড থাকে, এটাকে বলছে প্রিমেনস্ট্রুয়াল ডিসফরিক ডিসঅর্ডার। এবং সাবস্টেন্স মেডিকেশন ইনডিউস ডিপ্রেসিভ ডিসঅর্ডার, যেটা আগে বললাম, অ্যালকোহল, ক্যানাবিস, বেনজোডাইজেপিনস অথবা ওপিয়েটস এগুলোর জন্য হতে পারে, রিজারপিন, মিথাইলডোপা, বিটা ব্লকার এগুলোর জন্য হতে পারে। ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডিউ টু অ্যানাদার মেডিকেল কন্ডিশন, একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে যে স্ট্রোক, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাসেলি, ডায়াবেটিস মেলিটাস, এই বিষয়গুলোর জন্য হয়তো হাইপোথাইরয়েডিজম, এই জেনারেল মেডিকেল কন্ডিশনগুলোর জন্য কিন্তু ডিপ্রেশন হতে পারে। এছাড়াও কিছু বিষয় আছে আদার স্পেসিফাইড এবং আনস্পেসিফাইড, এগুলো ডিটেলস তোমাদের জানার দরকার নেই। তাহলে ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন যদি আমরা বলি, বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার কি কি আছে, তাহলে সেখানে আমাদের প্রথমে আসছে ডিসরাপটিভ মুড ডিসরেগুলেশন ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, প্রিমেনস্ট্রুয়াল ডিসফরিক ডিসঅর্ডার, এবং আদার্স যেগুলো সাবস্টেন্স এবং ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডিউ টু অ্যানাদার মেডিকেল কন্ডিশন, এই বিষয়গুলো। ICD-10 ক্লাসিফিকেশন, যেটা WHO থেকে তোমরা জানো যে ICD-10 ক্লাসিফিকেশন, সেখানে এখনো মেনিয়া এবং ডিপ্রেশনকে একসাথে রাখা হয়েছে, এবং সেটাকে বলা হচ্ছে মুড এবং এফেক্টিভ ডিসঅর্ডার হিসেবে। তো ওখানে ডিপ্রেশন রিলেটেড যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে ডিপ্রেসিভ এপিসোডস, রিকারেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এভাবে ভাগ করা হয়েছে। পারসিস্টেন্ট মুড ডিসঅর্ডার, যেটাকে আমরা বলছি ডিসথাইমিয়া আগে বলেছিলাম, আদার মুড ডিসঅর্ডার এবং আনস্পেসিফাইড মুড ডিসঅর্ডারস। আর লাস্ট যে বিষয়টা, সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশনস আমরা করি, অনেক সময় আমাদের বলে, বা অনেক সময় মনে হয়, প্রশ্ন আসে যে আমার তো কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কেন আমার ডিপ্রেশন হচ্ছে। সবসময় আমরা মনে করি আমাদের ডিপ্রেশন হবে রিঅ্যাক্টিভ ডিপ্রেশন, বা আমাদের কমন একটা ধারণা হচ্ছে যে রিঅ্যাক্টিভ ডিপ্রেশন, কোন একটা বিষয়ের পরিপ্রেক্ষিতে আমার ডিপ্রেশনটা হবে, যে কোনো একটা দুঃখ কষ্ট আমার থাকতে হবে, লস নিয়ে আছে। কিন্তু এছাড়াও একটা ডিপ্রেশন হতে পারে, যেটাকে আমরা বলছি এন্ডোজেনাস ডিপ্রেশন,
যে কোনো কারণে যদি সেরোটোনিন কমে যায় তাহলে মনামেন হাইপোথিসিস অনুসারে আমরা বলছি যে সেরোটোনিন কমে যায় তাহলে আমার কিন্তু ডিপ্রেশন হতে পারে, সেটা যে কোনো কারণে হোক, নিউরোএন্ডোক্রাইন কজে হতে পারে, নিউরোট্রান্সমিটার কজে হতে পারে, তাহলে সেটা কোনো অবভিয়াস কারণ ছাড়া, মানে বাইরে থেকে দৃশ্যমান কোনো কারণ ছাড়া আমাদের কিন্তু এন্ডোজেনাস ডিপ্রেশনটা হতে পারে। সিম্পটোমেটিক পিকচার্স দিয়ে আমরা বলি, যেমন হচ্ছে মেলানকলিক ডিপ্রেশন, যেটা আমরা সাধারণভাবে দেখি যে ডিপ্রেশন হলে মানুষজন কম কথা বলছে, খাওয়া দাওয়া কমায় দিচ্ছে, ঘুম কমে যাচ্ছে, সবকিছু ডাউন, কোনো কাজ করছে না, চলাফেরা বা চঞ্চলতা কমে গেছে, খুব স্থির হয়ে বসে আছে, এই বিষয়টা হচ্ছে মেলানকলিক ডিপ্রেশন। কিন্তু এর উল্টাটাও হতে পারে অনেক সময়, যেটাকে আমরা বলছি নন মেলানকলিক ডিপ্রেশন, যেমন হচ্ছে খাওয়া বেড়ে গেল, ঘুম বেড়ে গেল, কিন্তু ডিপ্রেশন। আরেকটা হচ্ছে কোর্স অনুসারে আমরা এটাকে বলছি ইউনিপোলার ডিপ্রেশন এবং বাইপোলার ডিপ্রেশন। ইউনিপোলার বলতে আমরা মূলত মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ডিপ্রেসিভ ডিসঅর্ডারটাকে বোঝাচ্ছি। বাইপোলার ডিপ্রেশন এটা নামের মধ্যে আছে, আমরা যখন বলি বাইপোলার 1 ডিসঅর্ডার সাধারণত আমরা এটাকে মনে করি মেনিয়া, কিন্তু একটা অংশে হচ্ছে মেনিয়া আর একটা অংশে থাকবে হচ্ছে ডিপ্রেশন, মানে দুইটা পোল, বাইপোলার যেহেতু দুইটা পোল, একটা পোলে হচ্ছে মেনিয়া আর একটা পোলে হচ্ছে ডিপ্রেশন। তাহলে এই ক্ষেত্রে যে ডিপ্রেশনটা হবে, মেনিক পেশেন্টেরও ডিপ্রেশন হয়, সেটাকে আমরা বলছি বাইপোলার ডিপ্রেশন, যাদের মেনিয়া এবং ডিপ্রেশন দুটারই হিস্ট্রি আছে। লাস্টে আমরা একটু নিজেদের মন ভালো করার জন্য, যাদের ডিপ্রেশন আছে তারা হয়তোবা ভবিষ্যতে বিখ্যাত কেউ হতে পারি, বিখ্যাত কেউ হয়ে যেতে পারি। যেমন ডিপ্রেশন নিয়ে আমাদের এখানে লিস্ট করা আছে কারা কারা নাম করা লোক ডিপ্রেশনে ভুগতেন। তো আব্রাহাম লিঙ্কন যা যা আছে, আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, ধরা যাক জন ডেনভার অথবা জেকে রোলিং, হ্যারি পটারের লেখক। হ্যারি পটারের লেখক তোমরা হয়তো অনেকেই জানো যে উনি ডিপ্রেশনে থাকার কারণে থাকাকালীন সময়ে যখন একা হয়ে গিয়েছেন তখন বিকল্প মাধ্যম হিসেবে উনি লেখালেখিটাকে বেছে নিয়েছিলেন এবং হ্যারি পটার লিখেছেন সিরিজটা। একটা লেখার পরে যখন খুব বিখ্যাত হলেন তখন বাকিগুলো আসলে লেখা শুরু করলেন। জন ডেনভারের গান শুনে মানে আমার মনে হয় অনেকেই শুনেছো, প্রায় সবাই শোনার কথা। তার গান শুনে সবাই উদ্বুদ্ধ হয়, অনেক কিছু করে, কিন্তু তিনি নিজেও ডিপ্রেশনে ছিলেন। তো তোমাদের মধ্যে যারা ডিপ্রেশনে ভুগছো তারা আশাবাদী হতে পারো যে বরং বিখ্যাত হওয়া তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে গেল। আজকে আমরা এখন একটু আলোচনায় আসি। যারা ঘুমাচ্ছ একটু উঠে বসো এবং একটু চিন্তা করে দেখো, আনসার দিতে চেষ্টা করো। Someone, Mr. A, lost his father 7 days ago. Now he feels no interest in his regular activities. এটা কি নরমাল কিনা এবং তার মুডটা আসলে কি? আজকের আলোচনা থেকে তোমরা আনসার করতে পারবে, একটু বলো তো। স্যার নরমাল। নরমাল স্যার। নরমাল, আচ্ছা নরমাল। আর মুডটা কি? আমরা বলেছিলাম মুড হচ্ছে তার ইনার ফিলিং টোন, যেটা তার পারসেপশন অর্থাৎ দুনিয়াটাকে দেখা এবং বিহেভিয়ার, তার সাথে আচরণ করা, এটাকে ইনফ্লুয়েন্স করে। তাহলে এই যে মনের অন্তর্গত অনুভূতি, আমরা ধারণা করতে পারি কি এই মুহূর্তে তার মনের অবস্থা কি? হোয়াট ইজ হিজ মুড? ডিপ্রেশন। ডেফিনেটলি ডিপ্রেশন হচ্ছে তার এখন, বা আমরা এটাকে মুড যখন বলি তখন আসলে বলি হচ্ছে তার মুডের হচ্ছে ডিপ্রেসড। হ্যাঁ, হি ইজ ডিপ্রেসড, হি ওয়াজ ডিপ্রেসড, নাও ডিপ্রেসড। তাহলে বিষয়টা হচ্ছে এই, যে কোনো লসের ক্ষেত্রে আমার ডিপ্রেশন যেটা আমরা এটার একটা নাম বলি আসলে স্যাডনেস, স্যাডনেসটা হতে পারে, এটা হচ্ছে নরমাল। কিন্তু যখন আমরা তার মুডটা ওই সময় আলোচনা করব বা মুডটা বলতে যাব, তখন আসলে তার মুডকে বলবো ডিপ্রেসড। এটা বলার উদ্দেশ্য বা যে উদ্দেশ্যে এটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, মুড আমাদের ডিপ্রেস থাকতেই পারে, কিন্তু তার মানে আমি ডিপ্রেশনে ভুগছি এটা যাতে মনে না করি। আমাদের কাছে অনেকে আসে যে আমার খুব ডিপ্রেশন যাচ্ছে, কি ডিপ্রেশন যাচ্ছে, আমি খুব ডিপ্রেশনে আছি ইত্যাদি ইত্যাদি। তখন আলটিমেটলি দেখা গেল যে এটা তার আসলে রেগুলার একটা রেসপন্স, এটা সে অনেক মানে মন খারাপ ফিল করছে,
অর্থাৎ মুড তার ডিপ্রেসড, সেজন্য সে মনে করছে যে তার ডিপ্রেসিভ ডিসঅর্ডার হয়ে গেছে অথবা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হয়ে গেছে, ট্রিটমেন্ট দরকার, এটসেট্রা। তাহলে তোমাদের কাছে এটা ক্লিয়ার থাকতে হবে যে একটা নর্মাল রেসপন্সও আমার কিন্তু মুড ডিপ্রেসড হতে পারে। বিষয়টা নর্মাল হতে পারে, রোগ হতে হবে এমন কোনো কথা নেই, এটা আমার এমনি একটা ডিপ্রেসড মুড হিসেবে থাকতে পারে। এই যে আলোচনা করলাম আজকে, তার প্রেক্ষিতে একটু বলো যে someone Mrs. B developed low mood for last 3 weeks. She gave birth to a male child 2 months ago, but she feels no interest to take care of the child. এখন এটা কি নরমাল এবং এটাকে কি বলবে? হোয়াট ইজ দ্য টার্ম? পোস্টপার্টাম ডিপ্রেশন। পোস্টপার্টাম ডিপ্রেশন, গুড। এবং এটা কি নরমাল বলবে এখন? না স্যার, অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল, আচ্ছা। এখন এই জায়গাটা হচ্ছে ডেফিনেটলি তোমাদের আনসার রাইট এবং ভালোভাবে বুঝতে পেরেছো। আমি অন্য একটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে যেমন ধরা যাক এখানে আশেপাশে মানুষজন আসলে কি বলবে, ছেলে বাচ্চা, আমাদের দেশের পার্সপেক্টিভে আমি সিচুয়েশনটা তৈরি করেছি। ছেলে বাচ্চা হয়েছে, স্বাভাবিকভাবেই মাকে বলবো যে ছেলে হয়েছে, এটা তো খুশি হওয়ার কথা। মেয়ে হলে না হয় বুঝতাম যে আসলে একটা মন খারাপের কারণ আছে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আশেপাশে মানুষজন আসলে যা বলে আর কি। তো এই বিষয়গুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে অনেকগুলো আমরা এন্ডোজেনাস কজ বলেছি, রিঅ্যাক্টিভ কজ বলেছি। আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে দুঃখের কোনো কারণ নেই, কিন্তু তাও আমাদের ডিপ্রেশন হতে পারে। সেটা যে কোনো কারণে হোক, এন্ডোজেনাস বলে আমরা বলি, রিঅ্যাক্টিভ কজ বলি, হয়তো আমরা জানি না, কিন্তু তার মনের ভিতরে কোনো একটা কষ্ট থাকলেও থাকতে পারে, সেটার জন্য যেমন হতে পারে, অথবা কোনো কারণ ছাড়াই কিন্তু ডিপ্রেশন হতে পারে, যেটাকে আমরা হাইলাইট করতে চাচ্ছি বারবারই, সেটা হচ্ছে এন্ডোজেনাস ডিপ্রেশন। তো আমরা আজকে এখানে শেষ করব। একটু সামারি করি আমরা যেটা আলোচনা করলাম আজকে। এক নাম্বার হচ্ছে যে ডিপ্রেশন আসলে আমাদের একটা লস অথবা মিসফরচুনের বিপরীতে নরমাল রেসপন্স, এটা ডিসঅর্ডার হবে যখন আনডিউলি প্রলংড হবে এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে, রেসপন্সটা হবে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তখন এটাকে আমরা ডিসঅর্ডার বলছি। ডিসঅর্ডারটা আমরা যখন বলছি তখন ডিপ্রেশনের অনেকগুলো কজ হিসেবে আমরা যেটা বললাম এটিওলজি, সেটা কি হচ্ছে বায়োলজিক্যাল কজ, সাইকোলজিক্যাল কজ এবং সোশ্যাল কজ। বায়োলজিক্যাল কজ হতে পারে জেনেটিক কজ, নিউরো এন্ডোক্রাইন কজ, নিউরোট্রান্সমিটার রিলেটেড কজ অর্থাৎ মনাম্যান হাইপোথিসিস, হতে পারে স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি। সাইকোলজিক্যাল কজ হতে পারে যেমন কগনিটিভ ডিস্টরশন, নেগেটিভ ভিউস, আমাদের যে কগনিটিভ ভিউস এগুলো। সাইকোঅ্যানালাইটিক কজ, সাইকোঅ্যানালাইটিক কজ মানে হচ্ছে যে আমরা বললাম লস অর ডেথ অফ এ লাভড ওয়ান্স অথবা লাভড অবজেক্ট। এছাড়া হতে পারে সাইকোসোশ্যাল কজ। সাইকোসোশ্যাল কজের মধ্যে হচ্ছে যেমন যে কোনো একটা ফ্যামিলি প্রবলেম, আদার্স পারসন, আমরা যে ওখানে বলি নাই আদার্স পারসনের নেগেটিভ কমেন্টস ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো হতে পারে সাইকোসোশ্যাল কজ। ক্লাসিফিকেশন আমরা বললাম কি, ক্লাসিফিকেশন হচ্ছে যে আমরা মূলত DSM-5 ফলো করি, সেজন্য ওখানে অনেকগুলো ক্লাসিফাই আছে। ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন, যে ডিসরাপটিভ মুড ডিসরেগুলেশন ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, persistent depressive disorder, premenstrual dysphoric disorder, due to substance, due to another medical condition, এগুলো হতে পারে। তো আমরা এখানে শেষ করছি, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার মেনিয়া সম্পর্কে একটু যদি বলতেন। আচ্ছা, মেনিয়াটা আমরা আলোচনা করব যখন বায়োপোলার ডিসঅর্ডার পড়াবো, তখন হচ্ছে আমরা ওখানে আলাদাভাবে আলোচনা করব। ডিপ্রেশনে কিন্তু পরের পার্ট আছে, তোমরা এখানে শেষ বলছি না, আমরা কালকে সেটা আলোচনা করব। আজকে যতটুকু বলেছি এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা, বা অন্য কোনো কোশ্চেন থাকলেও করতে পারো। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো, বলো স্যার। ইদানিং স্যার খেয়াল করছি স্যার, যে আমার কয়েকজন আত্মীয় স্বজন মানে আমার বয়সী, ওরা ডাক্তারের কাছে গেলে স্যার অ্যান্টি ডিপ্রেসিভ দিয়ে দিচ্ছে। এটার রিজনটা কি হতে পারে স্যার? আচ্ছা, ভেরি গুড আনসার, সরি কোশ্চেন, কিন্তু আনসারটা গুড হবে কিনা ঠিক নেই। প্রথম কথা হচ্ছে রিজন যদি বলি, ডেফিনেটলি রিজন যদি আইডিয়াল কজ বলি তাহলে ডিপ্রেশনের কোনো ফিচার তারা দেখতে পেয়েছে, ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ফিচার দেখতে পেয়েছে, তাই দিয়েছে।
কিন্তু আমরা জানি যে আইডিয়াল কজের বাইরেও অনেক সময় অনেক কারণে দিয়ে থাকে। বিশেষ করে তোমাদের যেটা দৃষ্টি আকর্ষণ করবো সেটা হচ্ছে ফ্লুপেন্টিক্সল এবং মেলিট্রাসিন কম্বিনেশন। যেমন হচ্ছে মেলিক্সল তোমরা হয়তো দেখতে পাবো যারা এগুলো নিয়ে একটু কি বলে যাদের দেখা সাক্ষাতের আছে প্রেসক্রিপশন দেখো আর কি, আত্মীয় স্বজন অথবা অন্যদের, তারা দেখতে পাবে ফ্র্যানজিট, র্যানজিট, মেলিক্সল এই ধরনের অনেকগুলো ওষুধ দেওয়া হচ্ছে, যেটাকে আমরা বলি কম্বিনেশন ড্রাগ, ফ্লুপেন্টিক্সল এবং মেলিট্রাসিন। এবং তুমি কি ডিপ্রেসিভ অ্যান্টি ডিপ্রেসিভের কথা বলছো, সেটা হলো একরকম। আর যদি সরাসরি আমাদের অ্যান্টি ডিপ্রেসেন্ট দেখো যে সার্ট্রালিন বা ফ্লুক্সেটিন অন্যান্য ওষুধ, তাহলে আলাদা বিষয়। তো আবারও স্যার বলি, স্যার এগুলো চলবে লিখে দেয় স্যার, অনেকে মাসের পর মাস খেতে থাকে, অনেক সময় স্যার ক্লোনাজেপাম স্যার বছরের পর বছর খেতে থাকে দেখি স্যার। স্যার এগুলো টলারেন্স ডেভেলপ করবে না স্যার? হ্যাঁ, ডেফিনেটলি কিছু বিষয় আছে, আমি একটু আসতেছি। প্রথম যদি বলি আইডিয়াল কজ কি, আইডিয়াল কজ হচ্ছে যে আমার ডিপ্রেশনের ফিচার থাকতে হবে। ডিপ্রেশন ফিচার কি কি হবে, কিভাবে ক্রাইটেরিয়া ডায়াগনোসিস, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে সেগুলো যদি থাকে আমি অ্যান্টি ডিপ্রেসেন্ট দিতেই পারি, সেটা একটা মেজর কজ বা সেটা হচ্ছে আইডিয়াল কজ। এবং সেকেন্ড কজ হচ্ছে অনেকে সেটাকে নিজেদের এর জন্য ভালো থাকার জন্য, মানে পেশেন্টকে একটু ভালো রাখার জন্য, যাতে চেম্বারে অনেকগুলো প্র্যাকটিসের থিওরি আছে, নিয়ম আছে, সেগুলো যেগুলো রেকর্ড হচ্ছে সেজন্য বলবো না। তো সেই কারণে অনেক সময় অনেকে এটা দিয়ে থাকে যে একটু ভালো লাগবে, ভালো লাগলে হচ্ছে তার এটা কমপ্লায়েন্স আমরা বলি, ওষুধ নেওয়ার বিষয়, ডাক্তারের কাছে আসার বিষয়টা ভালো থাকে, সে কারণে অনেকে এটা ব্যবহার করছে। তাহলে আইডিয়াল কজ ছাড়া যে কোনো কারণে অনেকে অনেক কারণে ব্যবহার করতে পারে, সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করব না, আমরা সেটা বাদ রেখেই বলছি যদি অ্যান্টি ডিপ্রেসেন্ট দেওয়া হয় তাহলে সাধারণত আমরা ধরে নিব যে কোনো একটা ইন্ডিকেশন আছে, এক। আর দুই নম্বর হচ্ছে যদি চলবে লেখা থাকে, চলবে বিষয়টা হচ্ছে এই, যদি আমরা যেহেতু আমরা সাইকিয়াট্রিস্ট এটা লিখি চলবে, কারণ হচ্ছে চলবে মানে আজীবন চলবে আসলে তা না, তাদেরকে ফলো আপের বিষয় বলা হয় যে 1 মাস পরে আসেন, 3 সপ্তাহ পরে আসেন, এটসেট্রা এটসেট্রা। তাহলে সেটা কিন্তু ইভ্যালুয়েশনের বিষয় আছে, এবং ইভ্যালুয়েশনের বিষয় হওয়ার পরে যখন একটু ভালো হয়ে যাবে তখন কিন্তু আমরা এটা গ্রাজুয়ালি ট্যাপার করি এবং বন্ধ করে দিই। তাহলে পেশেন্ট যদি না যায়, পেশেন্ট যদি কন্টিনিউয়াস নিতেই থাকে, চলতেই থাকে, তাহলে সেটা অনেকটা পেশেন্টেরও কিন্তু দায় থাকে। হ্যাঁ, এই বিষয়টা একটু ক্লিয়ার থাকতে হবে, কারণ প্রায় প্রত্যেকেই ফলো আপের বিষয়টা বলে দেয়, ঠিক আছে? তো ডেফিনেটলি এটা যদি লং টার্ম চলে তাহলে হচ্ছে বিশেষ করে বেনজোডাইজিপিনে টলারেন্স ডেভেলপ করবে, এটাকে আমরা বলি যে এটাও কিন্তু সাবস্টেন্স হিসেবে আমরা বলেছি। খেয়াল করে দেখবা যে সাবস্টেন্সের পার্টে লিখেছি যে অ্যালকোহল, কানাবিস এগুলোর সাথে কিন্তু বেনজোডাইজিপিন একটা সাবস্টেন্স, যখন এটা অ্যাবিউসিভ ওয়েতে ব্যবহার হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা নেশার কাজ করতে পারে। তাহলে অবশ্যই চলবে মানে আজীবন চলবে তা না, এটা নির্দিষ্ট সময় ফলো আপ করতে হবে এবং সেটা একটা সময় পরে বন্ধ করা হবে। আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছো এখানে যে আমি একটু দেখি, মানে প্রিমেনস্ট্রুয়াল ডিসফরিক ডিসঅর্ডার কি করতে পারি টাইপের। আচ্ছা,